বঙ্গমধ্য শিক্ষা পর্ষদে ক্লাস 9-এর লাইফ সায়েন্সের রেচনের যে অংশটা রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব। আমাদের জীবদেহে প্রতিটা কোষে অবিরাম বিপাক ক্রিয়াগুলো চলার ফলে প্রতিটা কোষে কিছু পরিমাণে দূষিত পদার্থ তৈরি হচ্ছে। যেমন সেই সমস্ত দূষিত পদার্থগুলো কার্বন ডাইঅক্সাইড হতে পারে, বা ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড হতে পারে। এই সমস্ত দূষিত পদার্থগুলো যদি কোষের মধ্যে থাকে তাহলে কোষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো রেচন বলতে কি বোঝায়? যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে জীবদের দেহকোষে উৎপন্ন বিপাক জাতীয় দূষিত পদার্থগুলো দেহকোষের মধ্যে অদাব্য কেলাস বা কোলয়েড রূপে সাময়িকভাবে সঞ্চিত থাকে অথবা জীবদেহ থেকে নির্গত হয়ে যায়, তার ফলে জীবদেহ স্বাভাবিক এবং সুস্থ থাকে, তাকে বলা হচ্ছে রেচন। এখানে প্রত্যেক কটা ওয়ার্ড ভালো করে বুঝবে। রেচনটা তো অবভিয়াসলি একটা জৈবিক প্রক্রিয়া, যেহেতু জীবদেহের মধ্যে হচ্ছে, তো সেই কারণে লেখা রয়েছে যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে জীবদের দেহকোষে বিপাক জাতীয় দূষিত পদার্থ, মানে আমাদের দেহে বিপাক ক্রিয়ার ফলে তৈরি দূষিত পদার্থগুলো দেহের একটা নির্দিষ্ট কোষের মধ্যে অদ্রবণীয় কেলাস বা কোলয়েড রূপে জমা থাকে অথবা দেহের বাইরে বেরিয়ে যায়, এবং তার ফলে আমাদের জীবদেহটা সুস্থ থাকছে, তাকে বলা হচ্ছে রেচন। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? রেচন পদার্থগুলো দেহের নির্দিষ্ট একটা কোষের মধ্যে জমা থাকে। কীরকমভাবে জমা থাকে? যেটা অন্য কোনো তরলে দ্রবীভূত হবে না, সেরকম কেলাস বা কোলয়েড রূপে জমা থাকে। সেটাই লেখা রয়েছে যে নির্দিষ্ট কোনো একটা দেহকোষে অদাব্য কেলাস বা কোলয়েড রূপে জমা থাকে সাময়িকভাবে। এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। এটা হয়ে থাকে শুধুমাত্র উদ্ভিদ দেহের ক্ষেত্রে। আর প্রাণী দেহের ক্ষেত্রে কি হয়ে থাকে? একটা নির্দিষ্ট পথে দেহের বাইরে বেরিয়ে যায়। আর এর ফলে কি হচ্ছে? আমাদের দেহটা সুস্থ থাকছে এবং স্বাভাবিক থাকছে। এটাই হচ্ছে রেচন। তাহলে আমরা দেখতে পেলাম যে উদ্ভিদ দেহে রেচন পদার্থটা একটা নির্দিষ্ট একটা অঙ্গের মধ্যে সাময়িকভাবে সঞ্চিত থাকে, আর প্রাণীদের ক্ষেত্রে কি হয়? দেহের বাইরে বেরিয়ে যায়। আচ্ছা, নেক্সট পয়েন্টে বলছে জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা। যে কোনো জীবই জল ছাড়া বাঁচবে না। আমরা যদি অতিরিক্ত মাত্রায় জল গ্রহণ করে থাকি, তো সেই আমাদের প্রয়োজনে অতিরিক্ত জলটা ঘাম বা মূত্রের আকারে দেহের বাইরে বেরিয়ে যায়, এবং সেই জলের সঙ্গে মিশে থাকে বিভিন্ন রেচন পদার্থগুলো। মানে আমাদের দেহের মধ্যে যে অতিরিক্ত জলটা থাকছে, সেই জলটা ঘাম বা রেচন আকারে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে অন্যান্য দূষিত পদার্থগুলো মিশে থাকছে। এর ফলে কি হচ্ছে? আমাদের দেহে জলের পরিমাণটা একটা নির্দিষ্ট মাত্রায় বজায় থাকছে। মানে জলের পরিমাণটা আমাদের দেহে বাড়তে পারছে না। তাই আমাদের দেহে জলসাম্য বজায় রাখতে রেচনের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তো রেচনের গুরুত্ব কি কি আমরা দেখতে পেলাম যে আমাদের দেহের মধ্যে যে সমস্ত বিপাকজাত দূষিত পদার্থগুলো তৈরি হচ্ছে তা দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে রেচনের মাধ্যমে, তার ফলে আমাদের দেহ সুস্থ থাকছে। এটা হচ্ছে 1 নম্বর গুরুত্ব। আর 2 নম্বর গুরুত্ব হচ্ছে যে আমরা খাদ্যের মাধ্যমে পরিবেশ থেকে যে সমস্ত মৌলগুলোকে গ্রহণ করে থাকি, মানে আমরা ধরো কার্বন নিচ্ছি বা নাইট্রোজেন নিচ্ছি, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কার্বন, নাইট্রোজেন এবং আরও অন্যান্য অনেক মৌল দিয়ে তৈরি। তো রেচনের মাধ্যমে সেই সমস্ত মৌলগুলো কিছুটা পরিমাণে আমরা আবার পরিবেশে ফিরিয়ে দিচ্ছি। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো তো বিভিন্ন মৌল দিয়ে তৈরি, তো সেই খাবারগুলো খেয়ে বিপাক ক্রিয়ার ফলে তৈরি দূষিত পদার্থগুলোকে পরিবেশে ত্যাগ করার মাধ্যমে আমরা কিছুটা পরিমাণে মৌলগুলো পরিবেশে আবার ফিরিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে উদ্ভিদ দেহে রেচনের বৈশিষ্ট্য। উদ্ভিদ দেহে রেচন পদার্থগুলো প্রাণীদের তুলনায় হচ্ছে কম জটিল এবং কম ক্ষতিকারক। আমাদের দেহে যে সমস্ত রেচন পদার্থগুলো তৈরি হয় সেগুলো বেশি জটিল এবং বেশি ক্ষতিকারক, উদ্ভিদের এগুলো কম ক্ষতিকারক। তাই উদ্ভিদ সাময়িকভাবে কোনো একটা কোষের মধ্যে জমা রাখতে পারে, আমরা কিন্তু জমা রাখতে পারি না। উদ্ভিদের বিপাকের হারটা কম হওয়ার জন্য রেচন পদার্থটা কম তৈরি হয়। উদ্ভিদের রেচন পদার্থগুলো একটা নির্দিষ্ট কোষে কেলাস বা কোলয়েড রূপে সঞ্চিত থাকে। উদ্ভিদের নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই বা রেচন তন্ত্র নেই যেটা নির্দিষ্ট পথে দেহের বাইরে রেচন পদার্থটা বেরিয়ে আসবে।
প্রাণীদের যেরকম একটা নির্দিষ্ট পথে দেহের বাইরে রেচন পদার্থটা বেরিয়ে আসে, উদ্ভিদের ক্ষেত্রে সেরকম সিস্টেম নেই। তাহলে উদ্ভিদ রেচনগুলোকে ত্যাগ করে কীরকমভাবে? 3টে পদ্ধতির মাধ্যমে ত্যাগ করে প্রধানত। একটা হচ্ছে পত্রমোচন, একটা হচ্ছে বাকল মোচন, আর একটা হচ্ছে ফলমোচন। আমরা পর্ণমোচী উদ্ভিদের নাম শুনেছি, যে সমস্ত উদ্ভিদরা বছরে একবার নির্দিষ্ট সময় তার পাতাগুলোকে ত্যাগ করে। অ্যাকচুয়ালি এই সমস্ত উদ্ভিদগুলো সারা বছর ধরে তাদের পাতার মধ্যে রেচন পদার্থগুলোকে সঞ্চিত করে রাখে, আর বছরের নির্দিষ্ট একটা সময় সেই পাতাগুলোকে ত্যাগ করার মাধ্যমে রেচন পদার্থটাকে দেহের বাইরে বার করে দেয়। যেমন হচ্ছে শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ প্রভৃতি গাছ। বাকল মোচন, কিছু কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলো তাদের গাছের ছালের মধ্যে রেচন পদার্থটাকে সঞ্চিত রাখে, আর বছরে একটা নির্দিষ্ট সময় সেই ছালটাকে ত্যাগ করার মাধ্যমে রেচন পদার্থটাকে দেহের বাইরে বার করে দেয়। যেমন হচ্ছে পেয়ারা আর অর্জুন। নেক্সট হচ্ছে ফলমোচন। লেবু, তেঁতুল, আপেল এই সমস্ত টক জাতীয় ফলের মধ্যে রেচন পদার্থ সঞ্চিত রাখে উদ্ভিদ। লেবু, তেঁতুল, আপেল এই সমস্ত টক জাতীয় ফলের মধ্যে উদ্ভিদ তার রেচন পদার্থগুলোকে সঞ্চিত রাখে। ফলগুলোকে ত্যাগ করার মাধ্যমে রেচনটাকে দেহের বাইরে বার করে দেয়। উদ্ভিদের রেচন পদার্থগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। কিছু কিছু রেচন পদার্থ রয়েছে যার মধ্যে নাইট্রোজেন নেই, যেমন হচ্ছে গদ, রজন, তরুক্ষীর আর ট্যানিন। আর কিছু কিছু রেচন পদার্থ রয়েছে যার মধ্যে নাইট্রোজেন রয়েছে, যেমন হচ্ছে উপক্ষার। উপক্ষার বলতে হচ্ছে কুইনাইন, ডাটোরিন, নিকোটিন, রেজারপিন, এগুলোর মধ্যে নাইট্রোজেন রয়েছে। আবার কার্বনযুক্ত একটা রেচন পদার্থ হচ্ছে উদ্ভিদের ট্যানিন। ট্যানিনটা হচ্ছে কার্বনযুক্ত রেচন পদার্থ। এখানে একটা শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, প্রাণীদের কয়েকটা রেচন পদার্থের নাম দেওয়া রয়েছে: ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিওটিনিন, এটা হচ্ছে কিটোন বডি। এগুলো হচ্ছে প্রাণীদের রেচন পদার্থ। এখানে উদ্ভিদের রেচন পদার্থগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথমেই বলা হচ্ছে তরুক্ষীর সম্পর্কে। তরুক্ষীরটা কি? তরুক্ষীরটা হচ্ছে এক প্রকারের সাদা রঙের জলের মতন তরল রেচন পদার্থ। এই তরুক্ষীর কি কি নিয়ে তৈরি হয়? তরুক্ষীরটা তৈরি হয় প্রোটিন, গদ, রজন, এইগুলো নিয়ে তৈরি হয়। কোথায় পাওয়া যায়? বট, আকন্দ, পেঁপে, রবার, কাঁঠাল, করবি ইত্যাদি গাছের ক্ষীণ নালীতে তরুক্ষীরটা পাওয়া যায়। কি কাজে লাগে? পেঁপে গাছের তরুক্ষীরটা হচ্ছে প্যাপাইন। এটা কি করে? এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করতে সাহায্য করে। রাবার গাছের তরুক্ষীর কি কাজে লাগে? রাবার তৈরি করতে লাগে। ইলেকট্রিকের তারের ওপরে যে ইনসুলেটরের আস্তরণটা থাকে সেটা তৈরি করতেও রাবার গাছের তরুক্ষীর লাগে। নেক্সট হচ্ছে গদ। গদটা হচ্ছে এক প্রকারের জটিল কার্বোহাইড্রেট। এটা হচ্ছে কোলয়েড জাতীয় পদার্থ। কোথায় পাওয়া যায়? সজিনা, শিরীষ, আমড়া, জিওল, বাবলা প্রভৃতি গাছের কাণ্ডে পাওয়া যায়। কি কাজে লাগে? গদের আঠা বই বাঁধারের কাজে লাগে, কাঠশিল্পে লেগে থাকে, ছাপার কালি, ওষুধ, প্রসাধনী জিনিসপত্র, কাগজ তৈরি করার কাজে লাগে, দেওয়ালে চুনকাম করার কাজে লাগে। রজন, রজনটা হচ্ছে জলে অদ্রাব্য হালকা হলুদ রঙের একটা সুগন্ধি রেচন পদার্থ। শাল গাছের ছালে পাওয়া যায়, পাইন গাছের কাণ্ডে এবং পাতার রজন নালীতে পাওয়া যায়। কঠিন রজনটাকে আমরা গালা হিসেবে ব্যবহার করে থাকি। মানে গালাটা কি কাজে লাগে? কাঠ পালিশ করার কাজে লেগে থাকে। কঠিন রজন কাঠ পালিশ করার কাজে লাগে। আরেকটা রজন আছে গদ রজন বলে, সেই গদ রজনটা ধুনো হিসেবে পুজো পার্বণে লেগে থাকে। আরেকটা হচ্ছে হিং রজন, সেটাও রান্নার কাজে লেগে থাকে। নেক্সট হচ্ছে ট্যানিন। এটা হচ্ছে উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ। কোথায় পাওয়া যায়? চা গাছের পাতায়, হরিতকি প্রভৃতি জায়গায় পাওয়া যায়। চামড়া পাকা করতে লাগে, মানে চামড়া ট্যান করতে লাগে, কালি প্রস্তুত করতে লেগে থাকে। নেক্সট হচ্ছে উপক্ষার। উপক্ষারটা হচ্ছে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। এর এক্সাম্পল হচ্ছে কুইনাইন, নিকোটিন, ডাটোরিন, রেজারপিন প্রথমেই বলা হয়েছে। কুইনাইন কোথায় পাওয়া যায়? সিঙ্কোনা গাছের ছালে পাওয়া যায়। নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতায়। ডাটোরিন পাওয়া যায় ধুতরা গাছের পাতায়। রেজারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে। ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজে। কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ। নিকোটিনটা হচ্ছে মাদক দ্রব্য হিসেবে লাগে, মানে নেশা করার কাজে লাগে। ডাটোরিন
ডাটুইনটা হচ্ছে হাঁপানি উপশমকারী ওষুধ তৈরি করতে লাগে। রেজারপিনটা হাই ব্লাড প্রেশার কমানোর ওষুধ হিসেবে লেগে থাকে। ক্যাফিনটা কি কাজে লাগে? ব্যথা বেদনা উপশমকারী ওষুধ হিসেবে লাগে। নেক্সট আমরা প্রাণীদের বিভিন্ন রেচনাঙ্গ সম্পর্কে আলোচনা করব। প্রাণীদের একটা রেচনাঙ্গর নাম হচ্ছে সংকোচনশীল গ্রহবর। এটা কোথায় থাকে? অ্যামিবা বা অন্যান্য এককোষী প্রাণীদের দেহে থাকে। ছবিটা এখানে দেওয়া রয়েছে, এই যেটা হচ্ছে এটা সংকোচনশীল গ্রহবর। এই গ্রহবরটা পুরো কোষব্যাপী ঘুরে বেড়ায় এবং সেখান থেকে দূষিত পদার্থগুলোকে সংগ্রহ করে, লাস্টে কোষ পর্দার সামনে এসে ফেটে যায়। এর ফলে রেচন পদার্থটা দেহের বাইরে বেরিয়ে যায়। নেক্সট হচ্ছে ফ্লেম কোষ। এটা কাদের থাকে? চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি বা প্ল্যানেরিয়া, এই সমস্ত প্রাণীদের থাকে। ছবিটা এখানে দেয়া রয়েছে, এই যে দেহতল বরাবর অবস্থিত রয়েছে ফ্লেম কোষ। নেক্সট হচ্ছে নেফ্রিডিয়া। এটা কাদের থাকে? এটা থাকে কেঁচো এবং জোকের দেহতলের ওপরে অবস্থিত থাকে। দেহতলের মধ্যে অবস্থিত রয়েছে এই নেফ্রিডিয়াটা হচ্ছে পেঁচানো এক ধরনের নালিকা বিশেষ। ছবিটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এটা থাকে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের। যে কোনো পতঙ্গ শ্রেণীর প্রাণীরই অবস্থিত রয়েছে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকার ছবি এখানে দেওয়া রয়েছে, আরশোলার রেচনাঙ্গ। আর নেক্সট হচ্ছে বৃক্ক। মানুষ সহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। এই বৃক্ক সম্পর্কে আমরা এবার বিস্তারিত পড়ব। এখানে দেওয়া রয়েছে মানব দেহের রেচনতন্ত্র কি কি নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে বৃক্ক, গোবিনী, একটি মূত্রাশয় এবং মূত্রনালী। বৃক্ক, একজোড়া বৃক্ক মানুষের রেচনাঙ্গ হিসেবে কাজ করে থাকে। কোথায় থাকে? মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম নামক পর্দার নিচে। গঠন কিরকম? দেখতে হচ্ছে শিমবীজের মতন। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রতিটা বৃক্কের ওজন হচ্ছে 150 গ্রাম, আর স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে 135 গ্রাম। বৃক্কের একটা অবতল খাদযুক্ত অংশ থাকে, যে অংশটা আমি ছবিতে পয়েন্টিং করছি সে অংশটা হচ্ছে হাইলাম অঞ্চল। এই অবতল খাদযুক্ত অঞ্চলটাকে বলা হচ্ছে হাইলাম অঞ্চল। এই হাইলাম অঞ্চলের মধ্যে কি কি থাকে? গোবিনী থাকে, বৃক্কীয় শিরা থাকে, আর ধমনী থাকে। হাইলাম অঞ্চলের মধ্যে কি কি থাকে? গোবিনী থাকে, বৃক্কীয় শিরা থাকে, আর বৃক্কীয় ধমনী থাকে। প্রতিটা বৃক্কের মধ্যে একটা আবরণ থাকে, সেই আবরণটাকে বলা হচ্ছে বৃক্কীয় ক্যাপসুল। বৃক্কের আবরণটাকে বলা হচ্ছে বৃক্কীয় ক্যাপসুল। বৃক্কের মেডালায় প্রায় 10 থেকে 15টি পিরামিডের মতন অংশ থাকে। ছবিটা এখানে দেওয়া রয়েছে, প্রায় 10 থেকে 15টি পিরামিডের মতন অংশ থাকে। নেক্সট হচ্ছে বৃক্কের কাজ। বৃক্ক আমাদের দেহের মধ্যে জলের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে, অতিরিক্ত জলটাকে দেহের বাইরে বার করে দেয়। নেক্সট হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দূরীকরণ। বৃক্কর সাহায্যে রক্তের মধ্যে মিশে থাকা নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থগুলো সেগুলো দেহ থেকে বেরিয়ে যেতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রক্তের মধ্যে লবণের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি খনিজ লবণের পরিমাণটা বাড়তেও দেয় না, কমতেও দেয় না। বৃক্কর পরবর্তী যে নালিকাকার অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে গোবিনী। বৃক্কের পরবর্তী নালিকাকার অংশটাকে বলা হচ্ছে গোবিনী। এটা গেছে বৃক্ক থেকে মূত্রাশয় পর্যন্ত। এর কাজ কি? এর কাজটা হচ্ছে বৃক্কে উৎপন্ন মূত্রটাকে সংগ্রহ করে নিয়ে আসা এবং মূত্রাশয়ে সেটাকে সঞ্চয় করা। নেক্সট হচ্ছে মূত্রাশয়। মূত্রাশয়ের শেষ ভাগে অবস্থিত রয়েছে মূত্রনালী, যেখান থেকে মূত্র নির্গত হয়। এখানে দুখানা পেশি রয়েছে, একটা হচ্ছে অন্তঃস্ফিংটার পেশি আর একটা হচ্ছে বহিঃস্ফিংটার পেশি। এখানে দুখানা পেশি রয়েছে। এই দুটো পেশির কি কাজ রয়েছে? মূত্রটার বাইরে বেরোনোটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মূত্রাশয়ের কাজ হচ্ছে সাময়িকভাবে মূত্রটাকে জমা রাখা। এখানে প্রায় 400 থেকে 500 ml মূত্র সঞ্চিত হতে পারে। একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক 1.5 থেকে 2 লিটার মূত্র উৎপন্ন হয়। স্ত্রীদের ক্ষেত্রে মূত্রনালীটা সরাসরি দেহের বাইরে নির্গত হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে মূত্রনালী এবং জনননালী দুটো হচ্ছে একই, তাই জন্য একে বলা হচ্ছে মূত্র জনননালী। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে আমরা এই চ্যাপ্টারে বাকিটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।